আসসালামু আলাইকুম সবাইকে। বুটেক্স টেক্সমেক্স সোসাইটির থিঙ্ক আউট অফ দ্য বক্স এপিসোড 2 তে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমাদের সাথে রয়েছে একজন স্পেশাল গেস্ট, যিনি হচ্ছে আমাদের বুটেক্সেরই 44 ব্যাচের এবং যার ডিপার্টমেন্ট ছিল টিএমডিএম। তো আমাদের সাথে রয়েছে আর কেউ না, সালিম সাদমান ভাই। ভাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ওকে, তো ভাই সম্পর্কে আমি একটু জাস্ট তোমাদের আইডিয়া দিতে যাচ্ছি। ভাই হচ্ছে সিএফএ অর্থাৎ চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেশনটা পার্সু করছেন। তো ভাই হচ্ছে আমাদের সাথে রয়েছে। ভাই, আপনার এই সিএফএ জার্নিটা সম্পর্কে যদি কিছুটা বলতেন। তো আমার সিএফএ জার্নির আসলে স্টার্টিংটা, যেটা শুরুটা হয় সেটা হচ্ছে 2000, এটা আমাদের একটু পিছনে ফিরে তাকাইতে হবে। 2020 সালে হচ্ছে আমি বাংলাদেশের শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট করি, বিও অ্যাকাউন্ট। তো তখন থেকে আমি ঘাটাঘাটি করতাম যে ইনভেস্টমেন্ট কিভাবে করা যায়, যে মানি গ্রো করার যে একটা বিষয়টা। তো সেখান থেকে আমার ইনভেস্টমেন্টের প্রতি কিছুটা একটু আগ্রহ জাগলো। তো আমি গ্রাজুয়েশন করলাম। তো ঘাটতে ঘাটতে আমি এই চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যে সার্টিফিকেশনটা আছে এটা সন্ধান পেলাম। তো আমাদের ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় তানজিল হাসান মাহাদি স্যার, তো স্যারের সাথে আমি কনসাল্ট করলাম যে স্যার আমি এটা করতে চাচ্ছি, এটা কিরকম হয়। তো স্যার বললো ইটস ফাইন, তুমি ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করতে চাচ্ছ, তো এটার জন্য অনেক ডেডিকেশন লাগবে, ক্যান ইউ ডু দ্যাট? বললাম স্যার ইনশাল্লাহ আই ক্যান। তো স্যার সাহস দিল, ঘাটাঘাটি করলাম, রেজিস্ট্রেশন হলো। তারপর হচ্ছে এই তো ফেব্রুয়ারি 18 তারিখে এক্সাম দিলাম, আল্লাহ রহমত লেভেল 1 পাস হলো। মাশাআল্লাহ। তো আমরা ইউজুয়ালি হচ্ছে অনেকে সবসময় যেই বিষয় নিয়ে পড়াশোনা করি সেটাতেই থাকতে চাই, কিন্তু আমাদের আশেপাশে এমন মানুষ রয়েছে যারা তাদের একটু ভিন্নভাবে চিন্তা করে, অর্থাৎ ভিন্ন সেক্টরে যেতে পছন্দ করে। তো তার মধ্যে সালিম সাদমান ভাই হচ্ছে আমাদের অন্যতম, যাকে হচ্ছে আজকের পর্বে তোমরা দেখছো। তো ভাই, আমাদের হচ্ছে যারা জুনিয়র রয়েছে, পাশাপাশি হচ্ছে আমাদের যারা ব্যাচমেট রয়েছে, আমি 46 থেকে, তো আমাদের যে জুনিয়ররা যেমন 47, 48, তারপর হচ্ছে 49, 50, তো তাদের অনেকের আসলে মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো তাদের পক্ষ থেকে আপনার সামনে কিছু প্রশ্ন আমি উপস্থাপন করব, যেগুলোর উত্তর যদি তারা পায় এটা আসলে তাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশনাল হবে। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, ভাই আপনার লক্ষ্য কি এবং আপনি কেন এই ক্যারিয়ারটা বেছে নিয়েছেন? আচ্ছা, আমার আলটিমেট গোল হচ্ছে, মানে টপ অফ মাই ক্যারিয়ার যদি তুমি বলতে চাও, সেটা হচ্ছে যে আমি পোর্টফোলিও ম্যানেজার হতে চাই। ওকে, তো পোর্টফোলিও ম্যানেজমেন্ট ইজ এ হিউজ ডিল, মানে এটা হচ্ছে অনেক ভাস্ট একটা সেক্টর, এখানে অনেক ধরনের ডোমেইন আছে। তো সিএফএ সার্টিফিকেশনটা মেইনলি পার্সু করছি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য। এই ইন্ডাস্ট্রির একটা ডোমেইন হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আরো অনেক ধরনের ডোমেইন আছে। লাইক তুমি হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ যেতে পারো, তুমি চাইলে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ইকুইটি ইনভেস্টমেন্ট ফান্ড গুলাতে যেটা বাই সাইড অ্যানালিস্ট, সেল সাইড অ্যানালিস্ট, এই সকল অ্যানালিস্ট পজিশনে তুমি জব করতে পারো। ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলো যেমন জেপি মর্গান চেস, তারপর সিটি গ্রুপ, তাদের যে ব্রোকারেজ হাউসগুলো আছে তারাও এই ব্রোকারেজ হাউসগুলোতে অনেক অ্যানালিস্ট নিয়োগ দেয়, তুমি সেখানে যেতে পারো। তো আমার এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই ডোমেইনটা চুজ করার পিছনে মেইন রিজন হচ্ছে যে আই থিঙ্ক আই ক্যান ডু দ্যাট অ্যান্ড আই উইল বি এবল টু ডু দ্যাট। এজন্য আমি এটা সিলেক্ট করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা হয়তো মানে সব ক্যারিয়ারেই তোমার প্রেশার থাকবে, এটাতেও প্রেশার আছে। আই থিঙ্ক আই উইল বি এবল টু হ্যান্ডেল দ্যাট প্রেশার, এই জন্য এই পার্টটা আমার চুজ করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া প্রথম প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। আসলে আপনি যে কিওয়ার্ড গুলো ইউজ করেছেন, তো এইগুলো আসলে সম্পর্কে আমাদের অনেকের আইডিয়াই নাই। তো আমাদের এই পডকাস্টের মাধ্যমে বেসিক্যালি আপনার এই কিওয়ার্ড গুলো আসলে ওরা অনেক দিকে জানতে পারবে, ডিটেলস সম্পর্কে জানতে পারবে এবং আইডিয়াও তাদের আলটিমেটলি হয়ে গেল। তাহলে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই ক্যারিয়ারের জন্য আপনার কি কি স্কিল আসলে ডেভেলপ করা লাগছে? আচ্ছা, তো তোমার এই ক্যারিয়ারে তোমার দুই ধরনের স্কিল লাগবে। একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, ওকে, আরেকটা হচ্ছে তোমার সফটওয়্যার রিলেটেড স্কিল। ওকে, তো টেকনিক্যাল স্কিলের মধ্যে পড়তেছে হচ্ছে তোমার যেই মার্কেটটা, যেটা ফাইন্যান্সিয়াল মার্কেট, এই ফাইন্যান্সিয়াল মার্কেটটা তোমার
ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যে এখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, এইখানে মেকানিজম, অনেক মেকানিজম আছে, কিভাবে কি মেকানিজম গুলো রান করতেছে এই সম্পর্কে তোমার 100% একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দেন আসে হচ্ছে টেকনিক্যাল। তো তুমি যেহেতু অ্যানালিস্ট, তোমার ডেজিগনেশনের সাথে যেহেতু অ্যানালিস্ট আছে, তো তোমার কিছু অ্যানালাইসিস ওয়ার্ক করতে হবে, লাইক তোমার এক্সেলে খুব ভালো দক্ষ হইতে হবে, প্লাস পাইথন, ডেটা অ্যানালাইসিস উইথ পাইথন, এই যে ডোমেনটা এটা তোমার এক্সপ্লোর করা লাগবেই। এখন লাগবেটা এটা ইম্পারেটিভ না, এটা তুমি হয়তো তুমি যদি বলো যে ভাই আমি এক্সেল এক্সপার্ট হবো, ওকে দ্যাটস ফাইন, ইউ ক্যান ডু দ্যাট। তুমি যদি বলো যে আমি পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস করবো, দ্যাটস ফাইন। বাট ব্লেন্ড, যদি তুমি দুইটা ব্লেন্ড করতে পারো তাহলে আরো ভ্যালু এড হবে। এরপরে হচ্ছে ওয়ার্ল্ডে সামনে ট্রেন্ড আসছে হচ্ছে এআই। ইয়েস, এক্স্যাক্টলি। তুমি যদি এখানে তোমার যে কোনো ক্যারিয়ারেই তোমার স্ট্যান্ড আউট হইতে হবে 10 জন থেকে। তুমি যদি এই ক্যারিয়ারেও স্ট্যান্ড আউট হইতে চাও তাহলে তোমার এবিট নলেজ লাগবে, এআই সম্পর্কে তোমার নলেজ লাগবে। কারণ একটা সময় ফাইন্যান্সিয়াল মার্কেটটা টোটালি যত অ্যানালাইসিস অথবা যত যা কিছুই বলো, এখানে টাইম লেটেন্সির অনেক কিছু বিষয় থাকে, কিন্তু এআই এর ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এআই তোমাকে একটা ডিসিশন খুব দ্রুত দিতে পারবে। এখন যদি তুমি এআই এর কোর কম্পোনেন্ট অফ প্রোগ্রামিং এআইটা বুঝো, তাহলে সেই ক্ষেত্রে তুমি স্ট্যান্ড আউট হবা। থ্যাংক ইউ ভাইয়া দ্বিতীয় প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য। এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। তো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, এই দক্ষতাগুলো অর্থাৎ এই স্কিল গুলা যদি আমি টিএমডিএম এর কোর্স থেকে আনতে চাই, অথবা এই স্কিল গুলো আমাদের টিএমডিএম এর কোন কোর্স থেকে কোনো উপকার রাখবে কিনা? আচ্ছা, তোমার স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে টোটালটাই তোমার থিঙ্কিং বেসড। আচ্ছা, এখন তুমি যদি এটা পার্সু করতে চাও, সিএফএ ডেজিগনেশনটা যদি তুমি পার্সু করতে চাও, তাহলে হচ্ছে স্ট্যান্ড আউটের পয়েন্ট গুলো তো আমি বললাম। আমাদের টিএমডিএম এ যেটা আমাদের কোর্স আছে না, কম্পিউটার সি প্রোগ্রামিং রাইট, সি প্রোগ্রামিং কোর্স। তো তোমার এই সি প্রোগ্রামিং কোর্সের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, তোমার সি প্রোগ্রামিংটা কোর্সটা ইন্ট্রোডাকশন হলো, এরপরে তুমি এটা দেখে তুমি ফাউন্ডেশন গঠন করো, তুমি আস্তে আস্তে আগায় যাও। বাট এই কোর্সটা করে তুমি রেখে দিলা, তারপর যে একটা সময় পরে গিয়ে আমি করবো এরকম না, কারণ একটা জিনিস বিল্ড আপ হইতেও অনেক বছর সময় লাগে। সো এই জিনিসটার প্রতি তোমার একটু ফোকাস দেওয়া লাগবে। অলরাইট, ওকে, লেটস গেট টু দ্য নেক্সট কোশ্চেন, যে আমাদের ডিপার্টমেন্টে যে কারিকুলামে আসলে কোন ধরনের কোর্স রাখলে আসলে বেটার আপনার কাছে মনে হয়? আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের কারিকুলাম যেটা আছে, আমাদের হচ্ছে মেশিন ডিজাইন মেইনটেনেন্স, রাইট? আচ্ছা, তো এখন এখানে আমরা কিন্তু মেশিন মার্কেটিং ও করতেছি। এক্স্যাক্টলি, আমরা মেশিন মার্কেটিং করতেছি, যে মেশিন মার্কেটিং কিভাবে হয়। আমাদের কারিকুলাম আমাদের ডিপার্টমেন্টের ফোকাস অনুযায়ী যথেষ্ট রোবাস্ট, বাট এটাকে আরেকটু রোবাস্ট করা যায় কিভাবে, সেটা হচ্ছে যে দেখো আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মেশিনারিজ, আমরা এটাকে বলি হচ্ছে পিপি অ্যান্ড ই, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট সেন্ট্রিক অনেকটাই বেশি। আমাদের হিউজ পরিমাণ একটা ইনভেস্টমেন্টের পোর্শন প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টেই করতে হয়। এরপরে আসে হচ্ছে তোমার যারা টেকনিক্যাল পার্সন আছে তাদের পিছনে ইনভেস্টমেন্ট, মানে হিউম্যান রিসোর্সের পিছনে ইনভেস্টমেন্ট। বাট তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা তো এইখানে। তো এই ডোমেইনটা যদি আমাদের কাভার করা যায়, এই সাবজেক্টটা, যে আমাদের মেশিনারিজ যেমন প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কিন্তু আমাদের ডেপ্রিসিয়েটেবল আছে, যে এটা তুমি একটা মেশিন কিনলা, এটা কিন্তু আর দাম বাড়ে না, এটা ডেপ্রিসিয়েট করতে থাকে। তো একটা মেশিন কয় বছর ফোকাসের জন্য কেনা উচিত, এটা থেকে তুমি কি পরিমাণ আউটপুট পাচ্ছ, আউটপুট এক্সপেক্ট করতেছো, এই মেশিনটার ফাংশন কি, তোমাকে এই 10 বছর ধরো এই মেশিনটা তোমার 10 বছর ফাংশনেবল, মানে এটা 10 বছর ফাংশন করবে। এই 10 বছরে তুমি ইনভেস্টমেন্ট করলা, এই 10 বছরের কথা চিন্তা করে এখন তোমার তো প্লাস এবং মাইনাস ইনভেস্টমেন্ট ভেবে ইনভেস্টমেন্টটা করা লাগবে, তাই না? 10 বছর পর তুমি কত টাকায় সেল দিচ্ছ, এটা যে সেলভেজ ভ্যালু 10 বছর পর কতটুকু থাকবে, কিরকম কি থাকবে না থাকবে, তুমি এটা বিক্রি করবা, নতুন মডেলের মেশিন আনবে, এই যে জিনিসগুলা, এগুলো আমি মনে করি যে আমাদের কারিকুলাম আর একটু এক্সপ্লোর করা দরকার। মার্কেটিং এ এক্সপ্লোর করা যায়, অথবা আলাদা একটা যে অ্যাকাউন্টিং ফর মেশিনারিজ, এরকম কোনো সাবজেক্ট আনা যায়। আসলে এই চিন্তাগুলো আসলে ভাই আপনি যেভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করলেন, এগুলো যদি
বাস্তবায়িত হয় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি সুন্দর হবে। আসলে আমাদের স্টুডেন্টরা আসলে অনেক এক্সট্রা যে স্কিল গুলা ভবিষ্যতে যে তাদের অ্যাচিভ করতে হয় সেটা অলরেডি তারা একাডেমিক কারিকুলামে অর্জন করে ফেলবে। আসলে গ্রেট। ওকে, নেক্সট প্রশ্নে যাচ্ছি ভাইয়া। এরকম একটা ডাইভার্সিফাইড ক্যারিয়ার যদি কেউ চুজ করতে চায় তাহলে আমাদের যে ক্লাব, এই ক্লাবের পক্ষ থেকে কি কি ধরনের পদক্ষেপ নিলে শিক্ষার্থীদের উপকার হবে? আচ্ছা, তো ডাইভার্সিফাইড ক্যারিয়ার পাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে তোমাকে ক্যারিয়ারটাকে চিনানো। ওকে, রাইট? এটার জন্য তোমার ক্যারিয়ার সেমিনার লাগবে। তুমি হাফ ইয়ারলি 2টা করে যদি সেমিনার করো তাহলে 4 বছরে তুমি কয়টা সেমিনার করতেছো? 8টা। প্রত্যেক সেমিনারে যদি তুমি 3টা ডিফারেন্ট ক্যারিয়ার পাথ যদি প্রেজেন্ট করতে পারো তাহলে 24 ডিফারেন্ট ক্যারিয়ার পাথ তোমার সামনে আছে। দেন তুমি চুজ করো যে, কারণ একটা সময় পর যখন তুমি ফাইনাল ইয়ারে থাকো তখন স্টুডেন্টের যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হয়ে যায়। তার সামনে যখন 24টা অপশন থাকবে, সে এক্সপ্লোর করুক, দেখুক যে আমি কোনটাতে ভালো। তার নিজেকে কোশ্চেন করতে হবে আগে যে আমি কোনটাতে ভালো, ওই অনুযায়ী সে একটা চয়েস করে নিক। কারণ সে জানে যে আমি যদি এই পার্টটা চুজ করি আমি কিভাবে আগাবো, আমার স্টেপ গুলো কি। থ্যাংক ইউ ভাই। এই আইডিয়াটা আসলে আমি তো এখন অলরেডি 4th ইয়ারে আছি, তো আমি আসলে বুঝতে পারতেছি যে এই জিনিসপত্রগুলো যদি আগে থেকে করা যেত তাহলে আমাদের জন্য যারা আমরা অলরেডি 4th ইয়ারে আছি কতটা উপকার হতো। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে হচ্ছে আমরা আমাদের লাস্ট কোশ্চেনে যাই ভাইয়া। অলরেডি আপনি আমাদের অনেকগুলো কোশ্চেন আনসার দিয়ে দিয়েছেন, তো আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে আপনার পরামর্শ অনুযায়ী আমাদের ক্লাবের পক্ষ থেকে যদি আমরা কখনো আপনাকে প্রপোজাল দেই যে ভাই আপনি হচ্ছে আমাদের অ্যাডভাইজার অথবা ট্রেনার হিসেবে জয়েন করেন, তাহলে কি ভবিষ্যতে আপনি কি জয়েন করবেন? জি ইনশাল্লাহ, ভবিষ্যতে তোমরা আমাকে পাবে ইনশাল্লাহ। এটা হোক ফিজিক্যালি হোক অনলাইন, তোমরা অ্যারেঞ্জ করো, আই উইল বি দেয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের এখানে কোশ্চেন আনসার সেগমেন্টটা শেষ। এখন আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন রয়েছে ভাইয়া। যেমন হচ্ছে প্রথমত আমরা সিএফএ নিয়ে কথা বলছিলাম, তো এটার জার্নি যেহেতু আপনি সম্ভবত লেভেল 1-এ আছেন, তো এইখানে যেতে হলে আমি মানে কি কি কোন কোন ওয়ে আমাদেরকে বাছাই করে নিতে হবে সেগুলো যদি একটু বলতেন। মানে আপনার পার্সোনাল, যেহেতু আপনি অলরেডি লেভেল 1-এ আছেন, তো আপনারটা একটু শেয়ার করলে বেটার। আচ্ছা, আমি এখানে একটু কারেকশন দেই, সেটা হচ্ছে যে আমি লেভেল 2-তে আছি। লেভেল 1 আমার ফেব্রুয়ারিতে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ। তো তোমার সিএফএ ডেজিগনেশন যদি তুমি পার্সু করতে চাও, তোমার 3টা লেভেল আছে এখানে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ওকে, তোমার প্রত্যেকটা লেভেলে $1250 করে তোমার লাগে, $1250 তোমার হচ্ছে এক্সাম ফি প্লাস রেজিস্ট্রেশন ফি লাগে। এখন এখানে একটা বিষয় হচ্ছে সিএফ ইনস্টিটিউট এক্সেস স্কলারশিপ নামে একটা স্কলারশিপ অফার করে। তোমার তুমি যখনই সিএফএ ইনস্টিটিউটের ওয়েবসাইটে ঢুকবা তখন দেখবা সেখানে এক্সেস স্কলারশিপের অপশন আছে। তো বছরে তারা 2 থেকে 3টা উইন্ডো দিয়ে থাকে যে এত তারিখের থেকে এত তারিখের মধ্যে তুমি অ্যাপ্লাই করো। দেন তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলা, যে এক্সেস স্কলারশিপে তারা এক্সাম ফিটা রিডিউস করে দেয়। লেটেস্ট যেই এক্সাম ফিটা তারা রিডিউস করে দিবে সেটা তুমি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে যে তারা $1250 কতটুকু ডলার। যেমন আমার সময় আমি যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম, আমার $1250 $300 তারা নামায় নিয়ে আসছে, এবং এরপরে হচ্ছে আমি রেজিস্ট্রেশন করলাম এবং এক্সাম দিলাম ফেব্রুয়ারিতে। ভেরি, আমাদের এটা আসলে এই জিনিসপত্রগুলো আমরা অনেকে জানি না ভাইয়া। আসলে আপনার এই কথাগুলো থ্রুতে অনেকে জেনে গেল আলহামদুলিল্লাহ। আর ভাইয়া লাস্ট যেটা কোশ্চেন অনেকে আমি জানি কমেন্টে করবে, তো ভাইয়া আপনি যেহেতু এরকম একটা ডাইভার্সিফাইড ক্যারিয়ারে যাচ্ছেন, তো আপনি যখন এই লেভেল 3 কমপ্লিট করে ফেলবেন, তো আপনার আসলে মান্থলি আর্নিংটা কেমন হবে? আচ্ছা, মান্থলি আর্নিং জিনিসটা এটা টোটালটা হচ্ছে সাবজেক্টিভ এন্ড জিওগ্রাফিক্যাল। ওকে, বাংলাদেশের মার্কেটে আর্নিংটা একরকম, তুমি ইন্ডিয়ার মার্কেটে যাও সেটা একরকম, তুমি ইউএসএ মার্কেটে যাও সেটা একরকম। এখন তুমি কোন মার্কেটে তোমার ক্যারিয়ারটা এক্সপ্লোর করতে চাচ্ছ, সেই মার্কেটে তুমি একটু যদি ডিপ ডাইভ করো তাহলে তুমি অ্যান্সারটা আসলে পেয়ে যাবা যে এই সিএফএ যেই ক্যারিয়ার পাথ আছে, এই ক্যারিয়ার পাথে তুমি যেটা চুজ করলা ওই অনুযায়ী তুমি একটা অ্যান্সার পেয়ে যাবা। তুমি সেখানে ওদের বিভিন্ন ওয়েবসাইট আছে, ইউটিউবে অনেক চ্যানেল আছে, তারা হচ্ছে এই ইনফরমেশন গুলো দিয়ে থাকে, লেটেস্ট ইনফরমেশন গুলো দিয়ে থাকে। এটা আসলে ডেফিনেটলি বলা যায় না, কারণ এটা মার্কেট কন্ডিশনের উপরে অনেকটা ভ্যারি করে, ডিপেন্ড অন ইন্ডিভিজুয়াল ক্যালিবার। আমরা দেখতেছি, আমরা যদি দেখি যে একজন পোর্টফোলিও ম্যানেজার ইয়ারলি $1 মিলিয়ন উপর যদি সে স্যালারি পায়, তাহলে
তার ক্যালিবার ওই রকম, সেই পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে। বাট এই যে $1 million ইটস নট ফর অল, ইটস ফর অনলি 1%। এই জন্য এই জিনিসটা নিয়ে তোমাদের একটু ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে যে লেটেস্ট মার্কেট ট্রেন্ডে তারা কতটুকু পর্যন্ত সিএফএ চার্টার্ড হোল্ডারদেরকে তারা অফার করতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় কাটিয়ে ফেললাম আসলে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো দেখো আমাদের সাথে আজকে যে গেস্ট রয়েছিল আমাদের সালেম সাদমান ভাই, উনি ওনার ব্যক্তিগত লাইফ থেকে যে সকল বিষয় তোমাদের সাথে শেয়ার করেছে, তো অবশ্যই এগুলো তোমরা নোট ডাউন করে নিবা, যাতে ভবিষ্যতে তোমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারো যাদের যাদের ডিফারেন্ট সেক্টরে কাজ করার ইচ্ছা রয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকের এপিসোড। পরবর্তীতে আমরা আরেকটা এপিসোড নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।